এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে প্রায় বছরে 15 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটা শুনে কি খুব ইচ্ছা করছে এই চাকরিটা করার? যতটা সহজ মনে করতেছেন, এই চাকরিটা কিন্তু অতটাও সহজ না। আর এই কারণে এখানে কেউ চাকরি করতে চায় না। এখানে আপনার ইচ্ছা মতন আপনি সমুদ্রে মাছ ধরতে পারবেন, আপনার কোনো বসও থাকবে না, নিজের মতোই আপনার জীবনযাপন করতে পারবেন। তবুও কেন এইখানে কেউ চাকরি করতে চায় না, চলুন জেনে নেওয়া যাক। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকতেও এই চাকরিটা কেউ করতে চায় না। আর এটা পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর একটি কাজ, কারণ এই লাইট হাউসকে সমুদ্রের মাঝে স্থাপন করা হয়, যেখানে আপনার পাশে কোনো মানুষ থাকবে না। পুরো সমুদ্রের মাঝে আপনি একাই থাকবেন। আর প্রায় সময় এখানে বিশাল বড় বড় ঝড় হয়, যেসব ঝড়ে আপনার ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন। আর এই পানি পুরো লাইট হাউসের উপরে উপচে পড়ে, আর এই কাজে আপনার মৃত্যু পর্যন্তও হতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝে স্থাপন করা হয়েছে? ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই লাইটের কাজই বা কি, আর কেন এই লাইটের ওপর সবসময় নজর রাখতে হয়? আর সামান্য এক লাইটের জন্য মাসে এত টাকা বেতনই বা কেন? আগের আমলে না ছিল কোনো গাড়ি বা না ছিল কোনো আকাশপথ, আর এই জন্য সমুদ্র বা নদীপথকে চলাচলের জন্য বেছে নেওয়া হয়। সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামের একজন নাবিক ছিলেন। সমুদ্রের দুর্যোগ অবস্থার জন্য সমুদ্র পাড়ি দিতে বেশ দক্ষ ছিলেন। এক সময় সে ঘুটঘুটে অন্ধকারের ভিতরে একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন। জায়গাটা ছিল অনেক বিপজ্জনক এবং সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজটা। আর তিনি জাহাজের ভিতরে থাকাকালীন এই সমুদ্রের সাথে মোকাবেলা করার সুযোগ খুঁজতে থাকে, যাতে সে আগে থেকেই জাহাজের নাবিকগুলোকে সাবধান করতে পারবে। তখনই শুরু হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের নিষ্ঠুরতা। আর এই প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি এক জায়গায় করা হয়, তাহলে প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে। আগে যখন এই নাবিকেরা এই বিশাল সমুদ্রকে পাড়ি দিত, তখন এই সমুদ্রের নিচে কোনো কিছুই তাদের জানা ছিল না। এখন যেরকম বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তারা বিভিন্ন কিছু জানতে পারে, আর তখন তো আধুনিক প্রযুক্তি ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করবে। আর তখনকার নাবিকদের সমুদ্র পাড়ি দিতে হলে চাঁদ, তারা এবং সূর্যের উপর নির্ভর হয়ে চলতে হতো। আর দুই একটা হুটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। ক্যাপ্টেন এলিস তার নাবিকদেরকে নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন, আর সেই সময় হঠাৎ করেই ঝড় শুরু হয়। আকাশ ছেয়ে যায় কালো মেঘে, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তখন তারা দেখতে পারে বিশাল বড় সমুদ্রের মাঝে তারা আটকে গেছে, আর তাদের কাছে অবশিষ্ট কোনো খাবারও নেই। ক্ষুধা এবং পানির তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। তারা বিশাল বড় সমুদ্রের মাঝখানে থাকলেও পানির উপরে থাকার পরেও তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পানির অভাবে। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। মধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় শাসক ছিলেন সেকেন্ড ফিলাডেলফিয়া। আর এই রাজ্যের জন্য সব থেকে বড় সমস্যা ছিল তাদের স্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন, এই জায়গায় প্রবেশের জন্য এই রাস্তাটাই ছিল, আর এই পথে বেশ বড় বড় পাথর ছিল। আর এই রাষ্ট্রে যখন কোনো জাহাজ বাণিজ্য করতে আসতো, তখন এই পাথরে ধাক্কা লেগে তাদের বেশ ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা কাঁধে নিয়েই তাদের আশা লাগতো। আর এইখানে প্রায় সময় বাণিজ্যিক জাহাজগুলোর বড় ধরনের ক্ষতি হতো। তারপর এই রাষ্ট্রে বাণিজ্যিক জাহাজগুলো কম যাওয়ার কারণে এই রাষ্ট্রটি অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে যায়। টলমি তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সস্টাসা সিনিয়রের কাছে ছুটে যান। দুইজন মিলে তারা একটা আইডিয়া করেন, পানির ওপরে এমন একটা দুর্গ তুলে ধরবে সেটা জাহাজকে লোকেশন চেনাবে বা পথ নির্দেশনা দিবে। উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজকে পথ নির্দেশনা দিবেন। সেই পরিকল্পনা অনুযায়ী সস্টাসা কাজ শুরু করে দেয়। আর তখনও তিনি ভাবতে পারেনি তিনি যা করেছেন তা পৃথিবীতে এক অন্যতম সৃষ্টি হিসাবে বা বিখ্যাত হয়ে যাবে। আর এই লাইট হাউসটি পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর হিসাবে পরিচিতি পায়। আর এই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট, আর এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে।
আর এই বাতিঘরের মাথায় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো। আর যেই আগুনটা দেখে জাহাজের ক্যাপ্টেনরা পথ নির্দেশনা পেত। আর এই আগুন জ্বালানোর জন্য সবসময় তেল এবং কাঠের যোগান দিতে হতো। শুধুমাত্র এই উচ্চতার জন্য এটা বিখ্যাত ছিল না, আরো ছিল এটার অসাধারণ ডিজাইন। মূলত সস্তা শ্বাস, আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য এটা আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে, যার কারণে বাতিঘরের আলো অনেক দূরে থাকা নাবিকদেরও চোখে পড়ে। সেই সময় যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণের কথা ছড়িয়ে পড়ে, তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কারণ আমিন জিঞ্জিরায় আসার সময় তাদের আর পথ ভুল হবে না, পাথরের আঘাতেও জাহাজও আর ভাঙবে না। তখন এই আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। তখন শুধুমাত্র এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের জাহাজকে পথ নির্দেশনা দেওয়ার জন্যই ব্যবহার করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে যখন বাণিজ্যিক জাহাজগুলোর সংখ্যা বাড়তে থাকে, সেই সময় যে সমস্ত স্থানে পাথর পানির উচ্চতার কাছাকাছি অথবা যে সমস্ত জায়গায় অতিরিক্ত পাথর থাকে, যার কারণে জাহাজে ঘর্ষণ লেগে জাহাজ নষ্ট হয়ে ডুবে যেতেও পারে। যদিও তখন শুধু লাইট হাউসে শুধুমাত্র আগুন জ্বালানো হতো, কিন্তু তখন এটাও মোটেও ভালো আইডিয়া ছিল না। কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। তখন এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন মোমবাতি অথবা ল্যাম্পের মাধ্যমও করা হয়েছিল, কিন্তু এটাই কোনো লাভ হয়নি, কারণ এর আলো বেশি দূর যেতে পারতো না। ঠিক তখনই তৈরি করা হয় বৈদ্যুতিক লাইট। তারপর বৈদ্যুতিক লাইট ব্যবহার করা হয়, কিন্তু এই আলো খুব বেশি দূর যেতে পারতো না। এর কারণ হলো লেন্সগুলোকে লাইটের পিছনে লাগানো হতো। ঠিক তখন বিজ্ঞানীরা আবিষ্কার করেন, লেন্স যদি লাইটের সামনে বসানো হয়, তখন লাইটের আলো অনেক বেশি জোরে বেশি দূরে যাবে, কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের এক বিজ্ঞানী ফ্রেসনেল তার বিশেষ এক ধরনের লেন্স তৈরি করে। এই লেন্সের ভিতর দিয়ে আসা সব আলো একটা স্থানেই প্রবাহিত হতো। তার ফলে আলো নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান বেশিরভাগই লাইট হাউসে সেই লেন্স ব্যবহার করা হয়। ফিলিপসের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল, যার ফলে জাহাজগুলো সমুদ্রে নির্দ্বিধায় চলাচল যাতায়াত করতে পারে। এরপর লাইট হাউসের ভয়ঙ্কর দিকগুলো জানার পরে আপনার বুকের ভিতরে ধুক ধুক করবে। আর হ্যাঁ, এজন্য কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও এখানে কেউ চাকরি করতে চায় না। হচ্ছে চাকরি করা মানে তার জীবনকে নিজ হাতে হারানো।